নমস্কার সকলকে, চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলুন আমার সঙ্গে ঘুরতে আরাকু। আর আপনাদের নিয়ে যাব লক্ষাধিক বছরের পুরানো সেই বোরা কেভে। এবারের জার্নি ভাইজাগ টু আরাকু। এই সকলে আমাদের সাথেই, আমার সাবস্ক্রাইবার, ট্রেনে দেখা হয়েছিল। দেখলাম বোরা কেভ, আপনাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেব। আর সেই টানেলের মধ্যে দিয়ে যাওয়া ট্রেনে, আর বাম্বু চিকেন খাওয়া। দেখেছিলাম অনন্তগিরি ওয়াটারফলস, আর দেখেছিলাম ট্রাইবাল মিউজিয়াম। বিশাখাপত্তনম স্টেশন এলাম, ঘড়িতে সময় 6:10। আজ যাব আমরা আরাকু। ট্রেনের টাইম 6:45। এই ট্রেনটা অনেকেই বলে যে ঠিক টাইমে ছাড়ে না। এই বিশাখাপত্তনমে গতকাল 4:30টার সময় আমরা শালিমার থেকে ট্রেন ধরে করমণ্ডল এক্সপ্রেস ধরে নেমেছিলাম। আমরা যাচ্ছি এখন আরাকু। 08551 বিশাখাপত্তনম কিরণডুল প্যাসেঞ্জার স্পেশাল। এই ট্রেনে ভিস্তাডোম কোচে আমাদের যাত্রা। এই ভিস্তাডোম কোচ, এই সেদিন 3টে ভিস্তাডোম কোচ ছিল, কিন্তু উইন্ডো গ্লাসগুলো দেখুন কত নোংরা। এটা ক্লিন, এই গ্লাসটা ক্লিন, তারপরে গ্লাসটাও যথারীতি অপরিষ্কার, তারপরে গ্লাসটাও অপরিষ্কার, এবং তারপরে উইন্ডোর গ্লাসটা ক্লিন আছে। সেদিন 3টে মোট কোচ ছিল, অনলি 2টো উইন্ডোর গ্লাসই আমরা ক্লিন পেয়েছিলাম, বাকিগুলো সবই যেমন দেখাচ্ছি সেরকম ময়লা। এবার চলুন শেষ যে কম্পার্টমেন্টটা তার ভিতরে আমাদের নিয়ে যাই। এই উইন্ডো, পিছনে যারা থাকবেন পিছনের কোচে তারা পিছন থেকে দেখতে পারবেন। আমার অবশ্য সিট ছিল পিছন থেকে 3 নম্বর যে ভিস্তাডোম কোচ তাইতে। ট্রেন ছাড়বে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই কিরণডুল ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন চেপে আপনি প্রথমে আরাকু নেমে ওখান থেকে ঘুরতে ঘুরতে বোরা কেভে আসতে পারেন, কিংবা বোরা কেভে নেবে তারপর আপনি যেতে পারেন আরাকু। এবার ভিস্তাডোম কোচের সঙ্গে পরিচয় করাই। এই ভিস্তাডোম কোচে 2x2 সিট, সিটগুলো পুরো ঘুরিয়ে নিয়ে জানলার দিকে ঘুরিয়ে নেওয়া যায়। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিল 6:56-তে। গ্লাস এত নোংরা, এত ময়লা জমে আছে, এখানে ছবির কোনো কিছুই উঠবে না। অর্থাৎ ভিস্তাডোম টিকিট কেটে আমাকে সেই বাইরের দরজা দিয়েই বা উঁকি মেরেই তুলতে হবে। অর্থাৎ ভিস্তাডোম জার্নিটাই মাটি। ট্রেন ছাড়তেই স্টেশন থেকে কেনা ব্রেকফাস্ট চটপট খেয়ে নিলাম। এই ট্রেনে ভিস্তাডোমে তিনটে কোচ আছে। স্যাটারডে এবং সানডেতে 3টে কোচ দেওয়া হয়, অন্যান্য দিন 2টো কোচ থাকে। আজকে কিন্তু 3টে কোচ আছে, সামনে 2টো, তারপরে একটা জেনারেল কম্পার্টমেন্ট, এবং তারপরে এই কম্পার্টমেন্টটা দেওয়া হয়েছে, এই ভিস্তাডোম কোচ। এই কোচের সিট তো দেখিয়েছি, এবার দেখাই যে টেবিলে রেখে খাবার রাখা যাবে। এই ডান দিকে, সিটের ডান দিকে না ফোল্ডিং টেবিল থাকে, এটা বার করে নিয়ে এবার ফোল্ডটা খুললে টেবিল হয়ে যাবে, তারপর খাবার রাখা যাবে। আর এই হচ্ছে চার্জার পয়েন্ট, সিটের নিচে আছে। ভাইজাগ টু আরাকু ট্রেন জার্নির মজা হচ্ছে টানেল দিয়ে যাওয়া। আমরা এখন টানেল দিয়ে যাচ্ছি, মানে আমাদের ট্রেন যাচ্ছে। আমরা কয়েকজন যাত্রী মিলে ট্রেনের চেকারকে বললাম যে দেখুন এই উইন্ডো কত ময়লা, ইমিডিয়েট যেন ক্লিনিং এর ব্যবস্থা করা হয়। अरे एक ग्लास में इतना पैसा देकर फायदा क्या? जनरल कंपार्टमेंट ठीक सही था ना? एक बार बोलिए। नहीं गंदगी में बैठ गया। हाँ, ये मतलब बैठ गया, उसको हटाना पड़ेगा ना। ये तो जनरल कंपार्टमेंट बढ़ाई देखते ये बैठा पता है इसलिए कि साफ नहीं हुआ रेगुलरली। আমাদের কমপ্লেনের পরিপ্রেক্ষিতে একজন ক্লিনার একটা স্টেশনে এলো, পরিষ্কারও করলো, কিন্তু বৃথা চেষ্টা, ক্লিনিং কিন্তু কিছুই হলো না। গ্লাস যে রূপে ছিল আগের রূপেই রয়ে গেল। এই দেখুন পরিষ্কারের পর গ্লাসের ভেতর দিয়ে বাইরের দৃশ্য দেখছি। বুঝুন, আপনারাই বুঝুন। অবশেষে দরজায় গিয়ে দাঁড়ালাম এবং দরজা থেকে বাইরের দৃশ্য
খুদ্দা ভাড়া। চলেছি বিশাখাপত্তনম কিরণডুল প্যাসেঞ্জার ট্রেনে। 98 কিলোমিটারের মতন ডিস্টেন্স, মোটামুটি 2.5 ঘন্টা লাগার কথা। তাহলে ট্রেন আমাদের 7টা নাগাদ ছেড়েছে, আশা করা যায় 9:30টার মধ্যে আমরা বোরা গোয়ালু পৌঁছে যাব। সেদিন এরকম একটার পর একটা টানেল পেরোতে থাকলাম, মোটামুটি 54টা টানেল ছিল। ভিস্টাডোম সাফারি চলছে, কিন্তু দুঃখের বিষয় এই ভিস্টাডোমে কাঁচগুলো, গ্লাসগুলো এত বাজে, এত নোংরা, মেনটেনেন্স হয় না এবং ক্লিনিং তো হয়ই না, ক্লিনিং নেই। ক্লিনিং যে পার্সন এসেছিল হলো না, বললো মেনটেনেন্স হয় না। তো এইভাবে ভিস্টাডোম চলছে। রেলকে এটা বলতে হবে যে এই ব্যাপারে আপনারা একটু যত্ন নিন। আমরা এই হচ্ছে ভিস্টাডোম কোচটা আপনাদের পুরোটা আরেকবার দেখিয়ে দিই। এই ভিস্টাডোমের কোচের সিট, এই সিটগুলো রিভলভিং, এটা রিভলভ হয়েছে, আমরা এটাও রিভলভ করতে পারি। ঠিক আছে, অনেকক্ষণ ধরে জার্নি চলছে, 9:30টার মধ্যে পৌঁছানোর কথা, দেখা যাক। ভাইজাগ আরাকু ভ্রমণের অন্যতম আকর্ষণ এই বোরা কেভ যাওয়া আর এই টানেলের মধ্যে দিয়ে ট্রেনের জার্নি। প্রায় 54টা টানেল একটার পর একটা আমরা অতিক্রম করলাম সেদিন। ভাইজাগ আরাকুর সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনারা আমার আগের এপিসোডে দেখে নেবেন, আমার আগের যে ব্লগ ছেড়েছি। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন টিকেসি টেক্স। আমি আমার আগের পর্বে কিভাবে হাওড়া থেকে আসবেন বিশাখাপত্তনমে তার ডিটেলস গাইডলাইন্স দিয়েছি, ডিটেলস ভ্রমণ গাইড আমি দিয়েছি। যারা দেখেননি সেটা দেখে নেবেন। বিশেষ অনুরোধ আমার আগের পর্বটা দেখে নিন। তো এই আরাকু ভাইজাগ ভ্রমণের আজকে হচ্ছে আরাকু ভ্রমণের দিন। বোরা গোয়ালু স্টেশনে নামলাম, এখান থেকে 600 মিটার গেলে বোরা কেভ পাবো। আপনাদের বলা থাকলে আপনারা এটা পায়ে হেঁটেই চলে যাবেন। গাড়ি অনেক ছেঁকে ধরবে, গাড়ি ড্রাইভাররা, গাড়ির বিভিন্ন মালিকরা। আপনারা কিন্তু না করে সেই সব গাড়ি হেঁটে যান, চলুন দুপাশের দৃশ্য দেখতে দেখতে। পারলে একটু খেয়ে নিন বাম্বো চিকেন, বা এখানে অনেক হোটেল আছে সেখানে লাঞ্চটাও করে নিতে পারেন। করে নিয়ে তারপর বোরা কেভে আসবেন। বোরা কেভ দেখে তারপরে আপনারা গাড়ি করবেন, যে গাড়ি আপনাদের সমস্ত আরাকু ঘুরিয়ে আরাকু স্টেশনে বিকেলবেলা ছেড়ে দেবে। ভাড়া হচ্ছে এক একজনের 80 টাকা করে অ্যাডাল্টের, আর বাচ্চাদের ভাড়া হচ্ছে 60 টাকা, আর ডিজিটাল ও স্টিল ক্যামেরা হলে 100 টাকা, আর ভিডিও ক্যামেরা হলে 100 টাকা। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর তার পাশে বোর্ডে সব রেট লেখা আছে। জিপ লাইন চাপার লাইন এখানে, আর এই দূরে দড়ি ধরে যাচ্ছে, এখানে লাইন পড়বে জিপ লাইনে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা জিপ লাইনে চাপতে পারেন। এখানে টয়লেটস আছে, লেডিস এবং জেন্টস, এবং এই টয়লেটে যাওয়ার জন্য কিন্তু কোনো টাকা লাগে না। ভেতরে ঢোকার লাইন ভালোই আছে। চলেছি বোরা গোয়ালুর, এখন নামছি। বাদর তো এখানে প্রচুরই আছে দুপাশে। চলেছি সেই 150 মিলিয়ন বছরের পুরানো বোরা কেভে। 1807 সালে উইলিয়াম কিং, ব্রিটিশ জিওলজিস্ট একজন, তিনি এটা আবিষ্কার করেছিলেন। আর এখানে অনেক উপজাতিরা বাস করত, জাটাপু, পর্জা, বাল্মীকি, এইসব উপজাতিরা এখানে এই পাহাড়ের উপর থাকতেন। আর এখান থেকেই এই পাশে যে নদী বয়ে গেছে সেই নদীর থেকে এরা জল সংগ্রহ করতেন, তাদের তৃষ্ণার জল। নদীর নাম গোস্তানি। এই বোরা কেভ 200 মিটারের মতো লম্বা, তবে আমাকে বা আমাদেরকে যারা পরিব্রাজক তাদের প্রায় 350 মিটার যেতে হবে। আর এখানে অটোমেটিক্যালি একটা শিবলিঙ্গ তৈরি হয়েছে।
ভিতরে ঠাকুর আছে না নাম করো ঠিক আছে এই ঘোরা আছি একটা টিপ নিয়ে নিলাম, সামনে পাথরে পড়লো শিব নাকি ওটা, এটা টিপ নিয়ে নিলাম। গর্ত হুম, গুহা যদি নিজে নিজে তৈরি হয়েছে, আচ্ছা। এটা মানুষের তৈরি কিছু না, এটা আদিবাসীরা বলছে দেবতার তৈরি বলছে। ও দেবতা কিরকম তৈরি করে হয়েছে, এখানে আমাকে লাখ লাখ বছর আগে কল্পনা করছে নদী ছিল, নদী হুম নদীটা ঘুরে 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 গর্ত করেছে, সোনাবার মাটিটা বাইরে বেরিয়েছে নদী থেকে, নিচে নদী আছে তো দাদা, সেখানে মিলিছে, হুম মিলেটা এই গুহা তৈরি আছে। কোনটা পরিষ্কার না, কল্পনা করছে পরিষ্কার না, আগে রাস্তা ছিল না, রাস্তা গাড়ি রাখা ছিল না, হুম এই গর্ত দিয়ে একটা আদিবাসীর গরু পড়ে গেছিল, হুম। আদিবাসীর গরু না হ্যাঁ। গরু পড়ে গেছিল, তাই তো জানিছে আদিবাসী গরু এখানে পড়ে গেছে, পড়ে গেছিল ওই গর্তটা দিয়ে। গর্ত দিয়ে, হ্যাঁ, এই গর্তটা দিয়ে পড়ে গেছিল। আচ্ছা তাই দিয়ে একবার মোটা দেখছি আদিবাসী লোক আচ্ছা। মিলিছে, হ্যাঁ মাছ কাঠের ভিতরে ঢুকেছে আদিবাসী লোক, তারপরে নদী ভিতরে নামেছিল নদীটা, হ্যাঁ তারপরে গরু পড়ে সিলিং বিল করে বাইরে বেরিয়েছে, গরু বাইরে হ্যাঁ। বেরিয়েছে, বসেছিল ও গরু গর্ত থেকে বাইরে বেরিয়েছে, বেরিয়ে মরি আরে না কোনখান দিয়ে বেরিয়েছে? তা বেঁচেছিল গরুটা। বেঁচেছিল। হ্যাঁ, এরা বলছে একটা গরু পড়ে গেছিল আদিবাসীদের, সেই গরুটা ওই গর্ত দিয়ে পড়ে গেছিল, এবারে এইখান দিয়ে ও বেঁচে ফিরেছিল এবং বেরিয়ে গেছিল গর্ত দিয়ে, আদিবাসীদের গরু ছিল এবং এইখান দিয়ে বেরিয়ে গেছিল জীবন্ত অবস্থা। ভিতরে 118টা সিঁড়ি আছে, ডাকতে হবে, উঠতে হবে। তারপরে মন্দির চিন্তা করা আছে, সেখানে এদিকে বাইক পড়ে মারা গেছে, হয়তো বন্ধ করতে এইখান দিয়ে কোনো একটা গরু আদিবাসীদের পড়ে গেছিল, তখন গরুটা এই ভেতর দিয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেছে, নদী নেমে আছে, গোমাতা বাইরে বেরিয়েছে তো এদিক দিয়ে নদীও গেছে। থেকে এই সিনটা তুলি, গুহার মধ্যে এইভাবে আমাদের এই সিঁড়ি আছে, কৃত্রিম সিঁড়ি বানানো হয়েছে, সেই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, কোনো সময় নামতে হবে, কোনো সময় উঠতে হবে, কোনো সময় একটা সংকীর্ণ জায়গা দিয়ে যেতে হবে, খুব একটা সমস্যা নেই। গোস্বামী নদীর স্রোতধারা থেকে এই গুহাটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, আজ থেকে প্রায় 150 লক্ষ বছর আগে। জলের মধ্যে হিউমিক অ্যাসিড আর চুনা পাথরের মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেট, এদের বিক্রিয়াতেই বিভিন্ন রকম রক বা পাথর তৈরি হচ্ছে এবং তার বিভিন্ন ফরমেশন আমি স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট নিয়ে পরে বলছি। যে গরুটা পড়ে গেছিল ওই গর্ত দিয়ে, আর এই ফরমেশন প্রকৃতির খেয়ালে কখনো মনে হচ্ছে শিব পার্বতী, কখনো মনে হচ্ছে বাঘের থাবা ইত্যাদি। এবার অন্ধকার গুহার মধ্যে দিয়ে আসছি। হ্যাঁ, এইখানটা তোমার ছাদ থেকে যে জল পড়ছে ক্যালসিয়াম বাইকার্বনেট মিশ্রিত জল, সেটা মেঝেতে পড়ে এক ফরমেশন করছে, যেটাকে আমরা বলছি স্ট্যালাকমাইট। আর উপরে ছাদ থেকে জল চুইয়ে চুইয়ে যে স্ট্রাকচার করছে, এই যে ঝুলছে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলছি স্ট্যালাকটাইট। এই নিচেরটা স্ট্যালাকমাইট আর উপরের ওই যে দাঁতের মতন, এটা হচ্ছে স্ট্যালাকটাইট। এই প্রকৃতির এই খেয়াল, এই আশ্চর্য জিনিস সৃষ্টি দেখার জন্য আমরা ছুটে আসি। চলে এসেছি বোরা কেভে। অল্প অল্প জল থাকে, এখানে কিন্তু ঠান্ডা বেশ। আচ্ছা, আমরা ওই গর্ত ওখান থেকে আমরা এতটা নেমে এসছি, এই হলো সিঁড়ি, যে সিঁড়িতে এখন আমরা দাঁড়িয়ে আছি, আর এই সবাই যাচ্ছে এই রাস্তা দিয়ে। রাস্তা দিয়ে যেতে হবে, লাইন দিয়ে যেতে হবে সবাইকে। ঠান্ডা না, পুরো ঠান্ডা, জল আছে, ও ভেতরে জল আছে, তো সম্ভব তো মার্বেল পাথর বলে বেশ ঠান্ডাই লাগছে। হাত দিলাম, এবার পুরো মার্বেল, এইটা পুরো মার্বেল রক, ব্লু ক্রিস্টাল। হ্যাঁ, অশোক গাছ, গাছের মতো এখানে স্ট্রাকচার মনে হচ্ছে না গাছের একটা গুড়ি, পুরো লম্বা। ও বলছে, গাইড বলছে অশ্বত্থ গাছের গুড়ি। আরে বাবা, এটা পুরো মাথার ঝিলি, মনে হচ্ছে না আমাদের মস্তিষ্ক। এই যে এখান থেকে জল পড়ছে,
নদীটা কিছু না উপর রেলওয়ে লাইন আছে 100 ফুট পড়ার উপরে ট্রেন লাইন। এই যে দেখুন জল পড়ছে, ওর যখন জল পড়ে কোন অবস্থায় এই যে জল পড়ছে, এটা চিরচল। আর এইখানে এসে সেই জলটা লাইট জলটা এখানে এসে পড়ছে। এটা জিনিস আছে মাথার গিলুর মতো। হ্যাঁ, দেখতে পুরো মাথার গিলু আমাদের, মানে নদীর উৎস এটা বলতে পারি। চোরাবালি আছে তাই তো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, চোরাবালি এখানে আছে, ভেতরে ঢুকে যাবে লোক, সেই জন্যে ওটা এখন আপাতত বন্ধ আছে। এরপরে আর কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠলেই ওই যে দূরে যারা উঠছেন ওপরেই মন্দির। ওই ওপরে যারা উঠেছে যেখানে লাইটটা আসছে ওই অব্দি যেতে হবে, আমি যেতে পারি। দেখুন এইভাবে মাথা নিচু করে আসতে হবে। এইখানে এই যে চামচিকে, এটা অদ্ভুত, বলছে জটায়ু পাখির ডানা এই শেপে তৈরি হয়েছে। যাই হোক, জোড়াটা ধরে রাখো, ওটা জলা ছিল গাছে, গাছের মধ্যে জলা ছিল ওর সাথে। চেষ্টা করা হয়েছে যাতে ওইটা পাথর দুটো যেন না ভেঙে যায়। এই জায়গাটাই হচ্ছে বোরা কেভের শেষ প্রান্ত। আমরা এই শেষ অব্দি এসেছিলাম, এবার এখান থেকে আমরা আস্তে আস্তে ব্যাক করে যাচ্ছি। বিভিন্ন রঙিন আলো দিয়ে একটু অন্যরকম করা হয়েছে, লাইট চেঞ্জ হচ্ছে, যে লাল হলো, সাদা, বিভিন্ন কালার দেওয়া হয়েছে, দিয়ে গুহাটাকে রঙিন করা হয়েছে। সত্যি এর অনবদ্য সৃষ্টি, প্রকৃতির খেয়ালে, নিজের খেয়ালে প্রকৃতি এই সৃষ্টি তৈরি করেছে। আমরা কোথাকার থেকে এসে এই প্রকৃতির এই সৃষ্টি দেখে গেলাম, অপরূপ এই সৃষ্টি যেটা প্রকৃতি নিজের খেয়ালে নিজেই তৈরি করেছে। শুধু ওপর থেকে জল চুঁয়ে চুঁয়ে পাথরের উপর পড়ে এইরকম বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়েছে। আর ওইদিকে চামচিকে, তার আওয়াজ আপনাদের নিশ্চয়ই শোনাতে পাচ্ছি। চামচিকের আওয়াজ শুনুন ভালো করে, উপরে প্রচুর চামচিকে আছে। सब मिलेगा, इधर ही मिल गया। हाँ ठीक है, नंबर में दे देगा। कैसे चल रहा है? अच्छा है, बोरा केव्स एंजॉय कर रहे हैं आप? हाँ हाँ, जाओ भाई। अस्सलाम। मोबाइल नंबर, फोन नंबर 94 हाँ बोल जाओ। 90 हाँ 84 हाँ 21 61। ব্যাস এই নাম্বারে ওসে যোগাযোগ করলে খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবে, সুন্দরভাবে লাইট হাতে, লাইটটা নিয়ে। বাংলা বলবে, হিন্দি বলবে, বাংলা, হিন্দি, ইংলিশ সবই বলতে পারে ও। গাইড হবে। বোরা কেভ দেখা শেষ হলো। এই সেই কেভ যার মধ্যে আজ থেকে প্রায় 50,000 বছর আগে মানুষ থাকতো। আর অন্ধ্র ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজিস্টরা খুঁজে পেয়েছেন সেই পাথরের অস্ত্র, যেগুলো আদি পুরুষরা, আদি মানবরা ব্যবহার করতেন। 20 रुपया কুল কুল। বোরা কেভ দেখে কেভের ডান দিকে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা লাঞ্চ করলাম। আর এবারে এগিয়ে চলুন, দেখুন এগুলো বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাবেন, সুভেনিয়ার হিসেবে আপনি কিনতেই পারেন। চিকেন চিকেন চলছে খাওয়া বানানো। घूमिए किलो कितना किलो पर किलो कितना 250 कितना ओ भाई 250 150 किलो 150 कितना ग्राम 250 ग्राम आधा किलो 250। একটা গাড়ি নিয়ে নিন, এই গাড়ি করে আরাকুর বাকি জায়গাগুলো ঘুরুন। প্রথমে চলুন অনন্তগিরি ওয়াটারফলস। জলের স্রোতধারা বয়ে চলেছে অনন্তগিরি পাহাড়ে, অনন্তগিরি ওয়াটারফলস। যদি আপনার আপনি যদি খুব অ্যাডভেঞ্চার প্রিয় হন, স্নান করতে যান, তাহলে জামা কাপড় রাখলে, এক্সট্রা থাকলে
এই জলে নেবে স্নানও করতে পারেন। এবারে আমরা নিচে নামবো, যাই একটু নিচে যাই। ঝর্ণার জলকে ধরে রেখে সুন্দর ছোট ছোট খোপ করে সুন্দর চাষ হচ্ছে, এটা একটা অন্যরকম বিষয়, দেখে ভালো লাগলো। নিচে নামবার সিঁড়ি আছে, যদি আপনি স্নান করতে যান তাহলে ওই সিঁড়ি দিয়ে নামতে হয়, বা এমনি নিচে গিয়েও যদি জলধারায় অনেকেই এই হাত দিতে চান এইখান থেকে তাহলে নিচে নামতে পারেন, আর না হলে এই উপর থেকে, যারা অত অ্যাডভেঞ্চার প্রিয় নয়, উপর থেকেও বার্ড সাই ভিউ দেখে নিয়ে এই ওয়াটারফলস দেখতে পারেন, আর না হলে চলুন নিচে যাই সিঁড়ি দিয়ে, জলের আওয়াজ একটু শুনি। He is from Tirupati. His name is Name is Srinivas. Srinivas. He is now you are also traveling. You are also traveling. Traveler. Oh, traveler. you are travel from Tirupati, Kerala. He's a Kerala people, and he likes my channel. Like channel, subscribe channel, good channel. Araku Okay, give me travels. thumb. All the best. Thank you. Good Thank channel. you. So, অনেকেই চান করছে নিচে। অনন্তগিরি ওয়াটারফলস থেকে চলে আসুন গলিকোন্ডা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে আপনি আরাকুর সৌন্দর্য উপভোগ করুন, আর যদি বোরা কেবে আপনার ওই বাম্বু চিকেন খাওয়ার সুযোগ না হয়ে থাকে তাহলে এখানে খেয়ে নিন, বোরা ভালো লাগবে। আর স্টিক চিকেন আমি সেদিন খেয়েছিলাম, স্টিক দাম 30 টাকা পার স্টিক। 30। এর পরের ভিউ পয়েন্ট কফি গার্ডেন, এখানে কফি প্ল্যান্টেশন দেখা যাবে, আর এন্ট্রি ফি 10 টাকা পার হেড। এখানে পাহাড়ের ধাপে ধাপে কফি গাছ দেখতে পাবেন। আরও যেতে হবে। এই যে লতা গাছ উঠেছে, এগুলো সব গোলমরিচ গাছ, এটা তো ওক গাছ, সিলভার ওক। কফি গার্ডেনের উল্টো দিকে এরকম গোলমরিচ পাবেন, আর অন্যান্য মশলাও পাবেন, আর কফি তো অবশ্যই পাবেন, কফি বিন, তো এগুলো চাইলে নিতে পারেন। আপনাদের বলা হয়নি, আপনারা এই বোরা কেবে যখন গাড়ি নেবেন অবশ্যই দরদাম করবেন, অনেকটাই দরদাম করতে হবে। মোটামুটি 2 থেকে 2,500 টাকার মধ্যে গাড়ি রাখবেন, পার হেড 500 টাকা ধরে চলুন, অবশ্যই দরদাম করবেন। চলে এলাম ট্রাইবাল মিউজিয়াম। এই ট্রাইবাল মিউজিয়াম আরাকু স্টেশন থেকে খুবই কাছে, আরাকু স্টেশন থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই এই মিউজিয়াম। ট্রাইবাল মিউজিয়াম ওটা মুখ্যত এখানে আগেকার দিনে ট্রাইবালরা কীভাবে চাষ করত, তো চাষের বিভিন্ন রকম বীজ সেগুলো শো করছে, আর বিভিন্ন রকম বীজের যে ভ্যারাইটিস সেগুলো সংগ্রহ করে রাখা হয়েছে। খেজুর গাছ থেকে ফলের রস আহরণ করে সেখান থেকে ওরা সেই ফলের রস পান করছে, সেটা দেখাচ্ছে। এই ট্রাইবাল মিউজিয়ামে আদিবাসীরা কিভাবে চাষ করত, তারা কিভাবে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করত, তা মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে, এবং তাদের জীবনযাত্রা কিভাবে তাদের জীবনযাত্রা করতে গিয়ে বিভিন্ন সামগ্রী ব্যবহার করত বা তৈরি করত, সেগুলি মোটামুটি তুলে ধরা হয়েছে। দেখলে ভালো লাগবে, দেখে নেবেন যদি সময় পান। আর অবশ্যই ট্রেনের দিকে খেয়াল রাখবেন, ট্রেন হচ্ছে 3:30তে, তো সেই ট্রেন যদি ওয়্যার ইজ মাই ট্রেন এই অ্যাপসটায় টাইমটা দেখে নেন, অনেক সময় ট্রেনটা লেট করে। আমরা যেদিন এসেছিলাম সেদিন তো 4:30 এসেছিল, কাজে এই ট্রেনের দিকে লক্ষ্য রেখে তার কখন আসছে সেইভাবে এখানে এই আদিবাসী মিউজিয়ামটা, ট্রাইবাল মিউজিয়ামটা দেখতে পারেন, কারণ এখান থেকে স্টেশন খুবই কাছে, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। এখানে দেখুন তীরধনুক নিয়ে তারা কি করে শিকার করত, এবং শিকার করার পর কিভাবে ওই শিকারের জন্তুটাকে নিয়ে আসতো কাঁধে করে, সেটা দেখাচ্ছে। এরকম বিভিন্ন রকম তাদের জীবনধারাকে তুলে ধরা হয়েছে মডেলের মাধ্যমে, দেখলে অবশ্যই ভালো লাগবে।
মিউজিয়াম দেখে চলে আসুন আরাকু স্টেশন, এবং এখান থেকে আপনাকে ট্রেন ধরতে হবে টুয়ার্ডস ভাইজ্যাক। এবং আরাকু স্টেশনের চারদিকে পরিবেশটাও ভালো, একটুক্ষণ যদি সময় হাতে থাকে তাহলে একটু সময় এখানে কাটান। আর পারলে একবার ওভারব্রিজে উঠে আরাকু স্টেশনের যে ওভারব্রিজ সেইখানে উঠে তার চারদিকে পরিবেশটা দেখবেন, ভালো লাগবে। আর বৃষ্টির কাল হলে তো কথাই নেই, একবার এনজয় করবেন আরাকু ফ্রম রেল ওভারব্রিজ। আরাকু স্টেশন থেকে আমাদের গাড়ি ছাড়লো সেদিন 4:25-এর পর। তো ট্রেন চলেছে, কখনো দাঁড়িয়ে যাচ্ছে, কোনো এক প্ল্যাটফর্মে 1 ঘন্টা, আবার ছাড়ছে, আবার 1.5 ঘন্টা দাঁড়িয়ে যাচ্ছে। এইভাবে সেদিন আমরা রাত 10টায় পৌঁছেছিলাম ভাইজ্যাকে। এই প্রসঙ্গে আপনাদের কতগুলো কথা বলি, একটু বিচার করবেন। প্রথম কথা, আপনারা বোরাকুকে দেখে তারপর গাড়ি অবশ্যই করবেন, গাড়ি দরদাম করবেন। অনেক দাম বলে, 4,000 বলে, আপনারা ওখান থেকে 2 থেকে 2,500 মধ্যে পার গাড়ি রাখবেন, মোটামুটি পারের 500 টাকা ধরে চলুন। এরপর আরেকটা কথা, আপনারা যদি ভাইজ্যাক থেকে গাড়ি নিতেন, যে গাড়ি আপনাকে বোরাকেবে যেমন অন্যান্য গাড়ি নিচ্ছে সেরকমভাবে আপনাদের নিয়ে আরাকু ঘুরিয়ে ভাইজ্যাক স্টেশনে ছাড়তো, সেখানে 4,000 টাকা নিত। তাতে আপনি অনেকক্ষণ ধরে আরাকু থাকতে পারতেন এবং তাড়াতাড়ি আরাকু থেকে ভাইজ্যাক পৌঁছতে পারতেন। ব্লগ শেষ করার পালা, ভালো থাকুন, দেখতে থাকুন পরের ব্লগ। পরের ব্লগ হচ্ছে ভাইজ্যাক ভ্রমণ। ধন্যবাদ।